আচ্ছা, তো স্ট্রাকচারাল ডিজাইনে যারা যুক্ত আছেন তাদের কাছে এই প্রশ্নটা কিন্তু একদম কমন। এসএমআরএফ আর আইএমআরএফ এর মধ্যে আসলে মূল পার্থক্যটা কোথায়? আমাদের আজকের এই এক্সপ্লেইনারে বা বিশ্লেষণে আমরা সোজা সোর্স ম্যাটেরিয়াল আর ডেটা ঘেটে এই দুই ফ্রেমিং সিস্টেমের একদম আদ্যপান্ত বের করে আনব। তো চলুন শুরু করা যাক। আজকের আলোচনায় আমাদের মূল এজেন্ডাগুলো হলো প্রথমে এসএমআরএফ বনাম আইএমআরএফ এর বেসিক কনসেপ্ট, এরপর ডিটেইলিং এবং স্পেসিং, তারপর সাইজ আর মেটেরিয়ালস, ডিজাইন ও অ্যানালাইসিস এবং সবশেষে ইট্যাবস সফটওয়্যারের ব্যবহার আর খরচের ব্যাপারটা। সেকশন ১, এসএমআরএফ বনাম আইএমআরএফ। চলুন একদম বেসিক থেকে শুরু করি। নামগুলো তো আমরা সবাই জানি, তাই না? এসএমআরএফ মানে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, আর আইএমআরএফ হলো ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। এখন এটাকে যদি একটু অন্যভাবে চিন্তা করি, ধরুন এসএমআরএফ হচ্ছে আপনার প্রজেক্টের এমন একজন পাহারাদার যে মাথা থেকে পা পর্যন্ত ভারী বর্ম পড়ে আছে, তার নিয়মে কোনো ছাড় নেই, একদম স্ট্রিক্ট। অন্যদিকে আইএমআরএফ হলো আমাদের রেগুলার সাধারণ ডিফেন্স সিস্টেম, কাজ সেও করবে কিন্তু তার নিয়মকানুন বেশ কিছুটা শিথিল। সেকশন ২, ডিটেইলিং এবং স্পেসিং। দেখুন, এই সেকশনটা কিন্তু ভীষণ ক্রুশাল। এখানে ইঞ্জিনিয়ারিংয়ের সেই জিরো টলারেন্স রুলগুলো আসে যেখানে বিন্দুমাত্র ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। ল্যাব স্প্লাইসিংয়ের এই রুলগুলো দেখলেই বুঝবেন এসএমআরএফ আসলে কতটা কঠোর। এসএমআরএফের ক্ষেত্রে রডের ল্যাপিং পজিশন একদম স্ট্রিক্টলি কলম বা বিমের মাঝামাঝি বা মিড স্প্যানে দিতে হবে, এর কোনো বিকল্প নেই। আর আইএমআরএফ, সেখানে কিন্তু আপনি চাইলে প্লাস্টিক হিঞ্জ জোনের ঠিক ওপরে বা একটু নিচেও ল্যাপিং দিতে পারেন, বেশ কিছুটা ছাড় পাওয়া যায় এখানে। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা দেখুন এই নির্দিষ্ট মাপগুলো নিয়ে। এসএমআরএফে কলাম আর বিমের যে স্টেরাপ বা রিং থাকে তার হুক একদম বাধ্যতামূলকভাবে ১৩৫ ডিগ্রিতে বাঁকানো থাকতে হবে, আর হুকের লেন্থ হতে হবে মিনিমাম ৩ ইঞ্চি। আমি জানি কনস্ট্রাকশন সাইটে মিস্ত্রিদের দিয়ে এটা করানো অনেক সময় বেশ ঝামেলার, কিন্তু কোডের ক্ষেত্রে নো ওয়ে, এটা মানতেই হবে। শুধু তাই না, এসএমআরএফ ডিজাইনে কিছু স্পেসিফিক স্ট্রাকচারাল চেক একদম মাস্ট, যেমন ধরুন জয়েন্ট শেয়ার ক্যাপাসিটি রেশিও আর স্ট্রং কলাম উইক বিম ক্যাপাসিটি রেশিও। একটা ব্যাপারে কিন্তু খুব সতর্ক থাকতে হবে, অনেক সময় সফটওয়্যার জয়েন্ট শেয়ারের সঠিক রেজাল্ট নাও দিতে পারে, তাই ম্যানুয়ালি এই চেকগুলো করে নেওয়াটা একদম অপরিহার্য। মজার ব্যাপার হলো আইএমআরএফে কিন্তু এই চেকের কোনো বাধ্যবাধকতা নেই। স্টিরাপ আর টায়ার স্পেসিংয়ের দিকে নজর দিলে পার্থক্যটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এসএমআরএফে রিংগুলো অসম্ভব কাছাকাছি আর একদম ঘন ঘন বসাতে হয়। কেন জানেন? কারণ এই টাইট স্পেসিংয়ের ওপরই কিন্তু স্ট্রাকচারের সেফটি, ডাক্টিলিটি আর অ্যাঙ্কারেজ লেন্থ নির্ভর করছে। আর অন্যদিকে আইএমআরএফে স্পেসিংয়ের ক্ষেত্রে আপনি বেশ কিছুটা রিল্যাক্সেশন বা গ্যাপ পাবেন। সেকশন ৩, সাইজ এবং মেটেরিয়ালস। আগের সেকশনে যে কঠোর ডিটেলিংয়ের কথা বললাম সেগুলোই কিন্তু সরাসরি এই মেম্বারগুলোর সাইজ নির্ধারণ করে দেয়। বিএনবিসি কোডের একটা পরিষ্কার নিয়ম আছে যেটা একদম পাথরে খোদাই করার মতো। আপনি যদি এসএমআরএফ ডিজাইন করেন তাহলে বিম আর কলামের সাইজ কোনো অবস্থাতেই ৩০০ মিলিমিটার মানে ১২ ইঞ্চির কম হতে পারবে না। কোনো এক্সকিউজ নেই এখানে। মেটেরিয়ালের শক্তির ব্যাপারেও ছাড় নেই। এসএমআরএফে কংক্রিটের মিনিমাম স্ট্রেংথ ফিক্স করা আছে 21 মেগাপ্যাসকেল, যেটা প্রায় ৩০০০ থেকে ৩১০০ পিএসআইয়ের সমান। এর চেয়ে দুর্বল কংক্রিট আপনি কোনোভাবেই এই সিস্টেমে ব্যবহার করতে পারবেন না। অ্যাবসলিউটলি নট। ম্যাটেরিয়াল সিলেকশন যে কতটা ক্রুশাল সেটা এখান থেকেই বোঝা যায়। এসএমআরএফের জন্য রেকমেন্ড করা হয় ৬০ গ্রেডের রড। কারণটা খুব সিম্পল, ভূমিকম্পের সময় স্ট্রাকচারের ডাক্টিলিটি বা নমনীয়তা থাকাটা সবচেয়ে বেশি দরকার, আর ৬০ গ্রেড সেটা দারুণভাবে সাপোর্ট করে। অন্যদিকে ৭২.৫ গ্রেডের রডের ডাক্টিলিটি তুলনামূলকভাবে কম থাকে, তাই কোড এটাকে এসএমআরএফে ব্যবহারের জন্য একদমই সাজেস্ট করে না। সেকশন ৪, ডিজাইন এবং অ্যানালাইসিস। এবার চলুন দেখি বিল্ডিং যখন উচ্চতায় বাড়ে তখন ডিজাইন লিমিটেশনসগুলো কিভাবে কাজ করে। স্ট্রাকচারাল ডিজাইনারদের জন্য এটা কিন্তু একটা মস্ত বড় সতর্কবার্তা। আপনি যদি কোনো বিল্ডিংয়ে এসএমআরএফ ডিটেইলিং ব্যবহার করেন তাহলে সেখানে ফ্ল্যাট প্লেট বা ফ্ল্যাট স্ল্যাব সিস্টেম ব্যবহার করা স্ট্রিক্টলি রেস্ট্রিক্টেড, মানে এটা করা যাবে না। আপনাকে অবশ্যই কনভেনশনাল বিম কলাম ফ্রেমে থাকতে হবে।
এবার আসুন অ্যানালাইসিসের কথায়। এসএমআরএফ বিল্ডিংয়ের ক্ষেত্রে নিয়মটা হলো মোটামুটি 4 তলার উপরে গেলেই আপনাকে বাধ্যতামূলকভাবে ডাইনামিক অ্যানালাইসিস করতে হবে, কিন্তু আইএমআরএফ সিস্টেম ব্যবহার করলে এই উচ্চতার লিমিটেশনটা অনেকটাই ফ্লেক্সিবল বা শিথিল থাকে। সেকশন 5, ইট্যাবস এবং খরচ। এতক্ষণ তো অনেক থিওরি আর কোড নিয়ে কথা হলো। আসল প্রশ্নটা হচ্ছে, প্র্যাকটিক্যালি এটা সফটওয়্যারে কিভাবে কাজ করে আর ক্লায়েন্টের বাজেটে কেমন ধাক্কা দেয়। ইট্যাবসে এই সিস্টেমটা অ্যাসাইন করা কিন্তু খুব স্পেসিফিক একটা প্রসেস। আপনাকে প্রথমে মেম্বারগুলো সিলেক্ট করতে হবে, এরপর ডিজাইন থেকে কনক্রিট ফ্রেম ডিজাইনে গিয়ে ওভাররাইডস অপশন দেখতে হবে, আর সেখানেই ফ্রেমিং টাইপ স্পেশাল নাকি ইন্টারমিডিয়েট সেটা ম্যানুয়ালি সেট করে দিতে হয়। সঠিক ডিজাইনের জন্য সফটওয়্যারকে এই ইনপুটটা ঠিকঠাক দেওয়াটা একদম মাস্ট। তো পুরো ইকোনমিক আর টেকনিক্যাল পিকচারটা যদি আমরা এক জায়গায় করি, ডিফারেন্সটা একদম দিনের আলোর মতো পরিষ্কার। এসএমআরএফে অ্যাঙ্করেজ আর জয়েন্ট শেয়ারের রিকোয়ারমেন্ট মেটাতে গিয়ে কলামের সাইজ বড় করতে হয়, আর সেকেন্ডারি রড মানে এই যে টাই বা স্টিরাপ এর পরিমাণ রীতিমতো লাফিয়ে লাফিয়ে বাড়ে। শুধুমাত্র ফোর্সের জন্য না, এই স্ট্রিক্ট ডিটেইলিংয়ের কারণেই আইএমআরএফের তুলনায় এসএমআরএফ প্রজেক্টের খরচ বহুগুণ বেশি হয়। তো এই পুরো এক্সপ্লেনারের শেষে যে প্রশ্নটা আমাদের সবাইকে ভাবিয়ে তোলে সেটা হলো, আপনার পরবর্তী স্ট্রাকচারাল প্রজেক্টের যখন প্ল্যান করবেন তখন একদিকে এসএমআরএফ এর লাইফ সেভিং ডাক্টিলিটি আর অন্যদিকে এই যে বিশাল মেটেরিয়াল বাজেট এবং আর্কিটেকচারাল সাইজের লিমিটেশন, এই দুইয়ের মাঝে ব্যালেন্সটা কিভাবে করবেন। কম্প্রোমাইজহীন সেফটি নাকি প্রজেক্টের বাজেট, একজন ইঞ্জিনিয়ার হিসেবে এই ডিসিশন নেওয়াটাই বোধহয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তাই না?